হ্যালো শরীয়তপুর। এখন আমরা আছি শরীয়তপুরে, আর আজকে আমি আপনাদের দেখাবো একদিনে আপনারা মাদারীপুরে শরীয়তপুরের কোন কোন জায়গায় ঘুরবেন। আমার সঙ্গে আছে বরাবরের মতো মাসুম ভাই। তো প্রথমে গোপালগঞ্জ থেকে আমি চলে আসছি শরীয়তপুরে। এখন আমি আছি বাবুলখাড় দিঘি। এটা হচ্ছে বাবুলখাড় দিঘি। আমরা শুরু করতেছি এখান থেকে এখন আমরা যাব লাকারতা মসজিদে। তারপর আমরা আস্তে আস্তে ব্যাক করবো শরীয়তপুরের দিকে, তারপর যাবো মাদারীপুরের দিকে আর কি। তো চলুন শুরু করা যাক। বাবুলখাড় দিঘি থেকে এখন যাচ্ছি আমরা লাকারতা গ্রামে, লাকারতা মসজিদ দেখতে। যাওয়ার পরটা আসলে অনেক সুন্দর লাগতেছিল, রাস্তার দুই পাশ দিয়ে অনেক গাছ, দেখতে সুন্দর লাগতেছে অনেক। তারপরে আমরা এখন চলে আসলাম লাকারতা মসজিদে। মসজিদটি আসলে অনেক সুন্দর, দেখেই আপনি বিমোহিত হয়ে যাবেন। খুব ছোট হলেও মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এটা আমরা এখন চলে আসলাম লাকারতা মসজিদে। গ্রামের মাঝখানে হলেও কিন্তু মসজিদটা আসলে অনেক সুন্দর, অনেক উন্নত। লাকারতা মসজিদটা আসলে অনেক সুন্দর। চলুন দেখে আসে কিছু ভিউ। লাকারতা জামে মসজিদ শরীয়তপুর জেলার ভোদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী লাকারতা গ্রামে অবস্থিত এই মসজিদ। লাকারতা শিকদার বাড়ির সামনের এই মসজিদটি দীর্ঘ 2 বছর টানা প্রতিদিন গড়ে 50 জন শ্রমিক কাজ করে মসজিদটি নির্মাণ করেন। কাকা, এই যে এই মসজিদটা কে তৈরি করেছিল? আপনারা গ্রামের সবাই মিলে নাকি কেউ কারো পারিবারিক উদ্যোগে? এটা হলো আপনার হলো ফাউন্ডেশন আছে না, ফাউন্ডেশনের থেকে। ও আচ্ছা, এটা হচ্ছে না কাকা? দাদা এটা আমি এটা আশা শিখাতে মনে হারাই দিছে এরা। এটা কি হইতেছে? এটা মাদ্রাসা হইতেছে। ও, ওটা কিন্তু অনেক সুন্দর, মাদ্রাসাটা সুন্দর অনেক। হ্যাঁ, মাদ্রাসা এই পোলা পাই না কোন পোলা পাই। হ্যাঁ, লাকারতা মসজিদ ঘোরা শেষ। এখন যাচ্ছি আমরা ছয়গাঁও জমিদার বাড়ির দিকে। আমরা এখন চলে আসলাম ছয়গাঁও জমিদার বাড়িতে। এটা স্থানীয় ভাষায় একে শিকদার বাড়িও বলা হয়। বাড়িটি আসলে অনেক সুন্দর। এখনও যে অক্ষত আছে এটা দেখে আমি অবাক। খুবই ছোট হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর, গর্জিয়াস আর কি। ছবিতে অনেক ভালো আসতেছে। আপনারা দেখতে পাবেন ছবিতে যে আসলে বাড়িটি কেমন দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই শরীয়তপুর আসলে এই ছয়গাঁও জমিদার বাড়িটি আসবেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন প্রখ্যাত নেতা এখানে বাস করতেন। এছাড়া 1930 সাল থেকে 1934 সাল পর্যন্ত এখানে ইংরেজ সেনাদের ঘাঁটি ছিল। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বুড়িরহাট মসজিদ। চলুন যাওয়া যাক। শরীয়তপুর জেলার ভোদরগঞ্জ উপজেলার অবস্থিত বুড়িরহাট জামে মসজিদ। বুড়িরহাট জামে মসজিদ হলো বাংলাদেশের ইসলামী স্থাপত্যকলার একটি অন্যতম নিদর্শন। বুড়িরহাট বাজারে প্রায় 100 বছর আগে এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক এই বুড়িরহাট জামে মসজিদ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। জানা যায় কারুকার্য খচিত এই মসজিদ নির্মাণের জন্য ইংল্যান্ড থেকে কংক্রিট, সিমেন্ট এবং কলকাতা থেকে দামি পাথর আনা হয়। 80 দশকে বুড়িরহাট জামে মসজিদের বর্তমান বৃহদাকার মিনারটি নির্মাণ করা হয়। তো এখন আমরা আসছি বুড়িরহাট জামে মসজিদে। মসজিদটি একদম বাজারে অবস্থিত, অনেক পুরাতন মসজিদ আর কি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে রুদ্রকর মঠ। রাস্তার পাশে একটা দোকান থেকে নাস্তা করে নিয়ে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রুদ্রকর মঠ। রুদ্রকর মঠ হলো বাংলাদেশের শরীয়তপুর জেলায় অবস্থিত একমাত্র মঠ। প্রায় 150 বছরের পুরনো প্রাচীন এই মঠ শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে অবস্থিত, যা রুদ্রকর জমিদার বাড়ির জমিদাররা নির্মাণ করেছিলেন। তো এখন আমরা চলে আসলাম আজকে আমাদের 4 নম্বর স্পট রুদ্রকর মঠে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে রুদ্রকর মঠ। মঠটি অনেক সুন্দর এবং অনেক পুরাতন, প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে আর কি। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে রথীন্দ্র ঘটকের বাড়ি, আর তারপর আমাদের গন্তব্য হচ্ছে ধানুকা মনসা রাজবাড়ি। শরীয়তপুর সদরের বালুচর গ্রামে অবস্থিত হচ্ছে রথীন্দ্র ঘটকের বাড়ি, আর আমরা এখন যাচ্ছি সেখানেই। আমরা এখন চলে আসলাম রথীন্দ্র ঘটকের বাড়িতে। বাড়িটা আসলে অনেক সুন্দর এবং ভেতরে দেখলাম যে এখন লোকজন বসবাস করে। এটা দেখে ভালো লাগলো। হয়তোবা তারই কোনো জ্ঞাতি গোষ্ঠী বা অন্য কেউ পরিচিত কেউ আসে ভেতরে। তো বাড়িটা অনেক সুন্দর দেখতে এবং অনেক স্ট্রং, এখনও মনে করেন দাঁড়িয়ে রয়েছে, স্টিল নাও। রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী। বামপন্থায় বিশ্বাসী তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ধর্মের ভিত্তিতে দেশভাগের বিরোধী, গণতান্ত্রিক আন্দোলনে, কৃষকদের তেভাগা আন্দোলনে, ভাষা আন্দোলনে, 1971 খ্রিস্টাব্দের মুক্তি সংগ্রাম সহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সর্বত্রই সক্রিয় ছিলেন। ঘটকের বাড়ির সামনে রয়েছে একটা পুকুর। পুকুরটা আসলে অনেক বড়, সুন্দর। রথীন্দ্র ঘটকের বাড়ি দেখা শেষ। বাড়িটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে। ভেতরে লোকজন বাস করে এখনও। তো এখন যাচ্ছি আমরা আমাদের লাস্ট স্পট আজকের হচ্ছে ধানুশ্যাম মনসা রাজবাড়িতে। তো চলুন যাওয়া যাক। এখন আমরা আছি 600 বছরের পুরনো ধানুকা মনসা বাড়িতে।
এটি হচ্ছে সুলতানি ও মোগল আমলের প্রাচীন স্থাপত্য নিদর্শন। ধানুকা গ্রামে অবস্থিত হয়। এর নাম হচ্ছে ধানুকা মনসাবাড়ি। আর একসময় এখানে মনসা দেবীর পূজা করা হতো, তাই এর নাম হচ্ছে মনসাবাড়ি। এখানে মোট 5টি ইমারত রয়েছে, হচ্ছে মনসা মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, নহবতখানা ও আবাসিক ভবন। স্থানীয় ভাষায় ময়ূর ভট্টের বাড়ি নামে পরিচিত। আর আপনারা এখানে থাকেন, আপনাদের বাড়ি? আপনাদের কিছু হয় নাকি, যিনি ছিলেন রাজা? বংশপরায়ণ। এখন আমরা আছি শরীয়তপুর মডেল মসজিদে। আর এটা হচ্ছে আজকে আমাদের শরীয়তপুর জেলার লাস্ট স্পট আর কি। এটা আমাদের স্পটে ছিল না, কিন্তু এমনি দেখলাম পাশেই তো এখানে, ওই জন্য চিন্তা করলাম এটা একটু ঘুরে যায় আর কি। আর এখন বাজে দুপুরে 1টা, মানে অর্ধেক দিনের মধ্যেই আজকে আমাদের শরীয়তপুর জেলা ঘোরা শেষ। আর এখন আমরা ঢুকবো মাদারীপুর জেলায়। এখন আমরা যাবো মনোহর, আর মনোহর থেকে বাসে করে যাবো মাদারীপুর। তো চলুন যাওয়া যাক। হ্যালো মাদারীপুর, আমরা এখন চলে আসলাম মাদারীপুরে। আর মাদারীপুর জেলার প্রথম স্পট হচ্ছে আমাদের শকুনি লেক। অনেকে এখানে মাদারীপুর লেক নামেও চেনেন। মাদারীপুর লেক বা শকুনি লেক, এটি হচ্ছে মাদারীপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। শহরের আশেপাশে যারা আছেন তারা সবাই এখানে আসেন এবং খুব সুন্দর আবহাওয়া উপভোগ করেন। শকুনি লেক ঘোরার পরে এখন যাচ্ছি আমরা মাদারীপুরের বিখ্যাত মিষ্টি খেতে। তারপর আমরা যাবো কুলপদ্দি জমিদার বাড়ির দিকে। কুলপদ্দি জমিদার বাড়ি, লোকে মুখে এটি কালীখোলা জমিদার বাড়ি হিসাবে পরিচিত। কুলীন বংশের এক হিন্দু ভদ্রলোকের নাম অনুসারে এই অঞ্চলকে কুলপদ্দি নাম রাখা হয়। আদিকাল থেকে এই জায়গার বেশিরভাগ লোকেই ছিল পেশায় বণিক। সেই ধনী বণিকদের মধ্যে শশী রায় ছিলেন অন্যতম। শশী রায় 1932 সালে এই কুলপদ্দি জমিদার বাড়িটি স্থাপনা করেন এবং তার পাশাপাশি 2 ভাই সদন সাহা এবং সাধু সাহা আরও 2টি বাড়ি স্থাপনা করেন, যা সাহা বাড়ি নামে পরিচিত। কুলপদ্দি জমিদার বাড়ির পাশে রয়েছে আরেকটা জমিদার বাড়ি, এটা হচ্ছে মূলত কুলপদ্দি জমিদার বাড়ি। আমরা সেখানে গিয়ে দেখলাম ওই বাড়িটাও অনেক সুন্দর। এখানে জমিদারের বংশধর কেউ বসবাস করে না, কিন্তু অন্যান্য লোকজন এখানে বসবাস করে। মাদারীপুর জেলার আরও 2-1টা জমিদারের বাড়ি আমাদের ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারতেছি না। এখন আমাদের যেতে হচ্ছে রাজৌর উপজেলায়। সেখানে আমরা 2টা স্পট দেখবো, একটা হচ্ছে রাজারাম মন্দির আর একটা হচ্ছে গণেশ পাগল কুম্ভ আশ্রম। চলে আসলাম টেকেরহাটে। এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজারাম মন্দিরের দিকে। তো আমরা এখন চলে আসলাম মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া ইউনিয়নে। আর এখানে আছে রাজারাম মন্দির। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে রাজারাম মন্দির, যার দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট এবং প্রস্থ হচ্ছে 16 ফুট। কালী সাধক রাজারাম রায় চৌধুরী নামক তৎকালীন খালিয়া জমিদার বংশ 1700 শতকে রাজারাম মন্দিরটি এই অঞ্চল নির্মাণ করেন। জমিদার রাজারামের নাম অনুসারে এর নাম রাখা হয় রাজারাম মন্দির। তো রাজারাম মন্দির আমাদের ঘোরা শেষ। আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে গণেশ পাগল কুম্ভ আশ্রম। এখান থেকে কাছেই আর কি, আমরা যাবো ওইখানে। তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। তো চলুন যাওয়া যাক। শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1905 সালে কদমবাড়ির দিঘির পাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে ওঠে। আশ্রমে ছোট বড় মোট 108টি মন্দির রয়েছে। আমাদের গণেশ পাগল কুম্ভ আশ্রম ঘোরা শেষ। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না, অনেকটা আলো লোলাট আর কি। কেননা এখন শীতকাল, আর শীতকালে আমরা জানি যে দিন অনেক ছোট, যার কারণে এই অবস্থা। তো আমার তো প্ল্যান ছিল অনেক ভালোভাবে শরীয়তপুর এবং মাদারীপুর ঘোরার, হয়তো পারিনি সময় স্বল্পতার কারণে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।